আসসালামু আলাইকুম। আমরা আজকে দ্রুতপদ আকিদা পদ্ধতি নিয়ে আলোচনা করব। বোর্ড বইয়ের শুরু করতেছি। দ্রুতপদ আকিদা পদ্ধতি তৃতীয় অধ্যায়। দ্রুতপদ আকিদা পদ্ধতি কাকে বলে? ঠিক আছে, দ্রুতপদ আকিদা পদ্ধতি হলো হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ হিসাব সংরক্ষণের পদ্ধতি হচ্ছে দ্রুতপদ দাখিলা পদ্ধতি। দ্রুতপদ দাখিলা পদ্ধতি কাকে বলে বা কি বলে? কি বলে বলতো? হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ। আচ্ছা, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে আমাদের কিছু সূত্র জানতে হবে। সূত্রগুলো তোমরা লিখে নাও। ঠিক আছে, লাভ ক্ষতি, লাভ ক্ষতির অঙ্কগুলো করতে হলে লাভ ক্ষতি, লাভ এবং ক্ষতি, লাভ ক্ষতি সমান সহবনী মূলধন সহবনী মূলধন যোগ উত্তোলন উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তারপরে সূত্র হলো প্রারম্ভিক মূলধনের সূত্র। প্রারম্ভিক মূলধনের সূত্র হলো প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। কি? প্রারম্ভিক দায়। এই তিনটা প্রশ্ন, এই তিনটা সূত্র তোমার মুখস্থ করো। ঠিক আছে, এই তিনটা সূত্র দিয়ে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করব।
আজকে আমরা এই তিনটার সূত্রের উপর একটা অঙ্ক করব, ঠিক আছে? আজকে আমরা আচ্ছা বইয়ের অঙ্কে দেখি আমরা, ঠিক আছে? এখান থেকে একটা কোশ্চেন আসবে, আমরা তোমরা লিখেছো এগুলো, কোশ্চেন গুলো সূত্রগুলো লিখে ফেলো। আচ্ছা, আমরা তাহলে এই সূত্রগুলো দিয়ে একটা অঙ্ক করবো, প্রয়োগ করে আর কি। মুছে থেকে এগুলা মনে আছে? প্রারম্ভিক মূলধনের সাথে কি যোগ হয়? প্রারম্ভিক মূলধনের সাথে উদ্ধৃত হয়, আর সমাপনী মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হয়। এগুলো যোগ করে একটা আরেকটার সাথে বিয়োগ করলেই আমরা কি পাবো? লাভ ক্ষতি পাবো। তাহলে আমরা শুরু করি এই অঙ্ক। এখানে উদাহরণের একটা অঙ্ক আছে, কিন্তু আমরা উদাহরণের অঙ্ক করবো না। আচ্ছা, আমরা এখানে একটা অঙ্ক আছে, দেখো তোমরা 33 পৃষ্ঠা একটা বহুপদী প্রশ্ন আছে। দেখো, 1 জানুয়ারি 2017 তারিখ, এই যে এই অঙ্কটার কথা বলতেছি, দেখা যায় এই যেটা 1 জানুয়ারি 2017 তারিখে রুমা ট্রেডার্স মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ ছিল যথাক্রমে 1,80,000 ও 75,000 টাকা। 31 ডিসেম্বর 2017 তারিখে নগদ 80,000 টাকা, মজুত পণ্য 34,000 টাকা, দেনাদার 96,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, পাওনাদার 45,000 টাকা, ব্যাংক ঋণ 50,000 টাকা, বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করে 60,000 টাকা, ব্যবসা হতে মালিক নগদ উত্তোলন করেন 35,000 টাকা। তাহলে প্রথম প্রশ্ন কি? ব্যবসায় প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? কি হচ্ছে প্রারম্ভিক মূলধন? প্রারম্ভিক মূলধন সমান আমরা কি জানি পড়ছিলাম, মনে আছে তোমাদের কারো? মনে আছে? প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ গুলো কি কি আছে? প্রারম্ভিক মোট সম্পদ কোনগুলা? যেগুলো প্রথম তারিখ 1 তারিখে হয়, কোনগুলো বলতো? এই যেগুলা 1 জানুয়ারি 2017 তারিখে রোমা ট্রেডার্স মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ। তাই মোট সম্পদ এবং মোট দায় এই দুটাকে কি বাদ দিলে হয়ে যেত 1,80,000 থেকে 75,000 বাদ দিয়ে দিলাম। মোট সম্পদ হলো
80,000 টাকা বিয়োগ মোট দায়ের পরিমাণ ছিল কত? 75,000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? শুধুমাত্র 1,05,000 টাকা। তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ করলে ভুল হবে না, কোনো শূন্য বেশি কম দেওয়া যাবে না। বেশি কম যদি সমস্যা, তাহলে 1,05,000 টাকা প্রারম্ভিক মূলধন। আচ্ছা, তারপর সমাপনী দায়ের পরিমাণ কত? একটা কোশ্চেন আছে, সমাপনী দায়ের পরিমাণ কত? তাহলে সমাপনী দায়ের পরিমাণ কত, মানে সমাপনী দায় কিভাবে বের করে বলতো? আচ্ছা, নগদ এলো 31শে ডিসেম্বর 2017 তারিখে, 1 জানুয়ারি 2017 তারিখে এটা হয়েছে, আর 31 ডিসেম্বর 2017 তারিখে, মানে সমাপনীতে কি কি পাওয়া গেছে সেটা দেখো। এই কোশ্চেনটা এখানে শেষ। এটা ক নম্বর প্রশ্ন, ধরো ক নম্বর প্রশ্ন চাই দিবে। আচ্ছা, তা দায়ের পরিমাণ বলছে কি, যে সমাপনী দায়ের পরিমাণ কত? সমাপনী দায়ের পরিমাণ আমরা বের করি। সমাপনী সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। আচ্ছা, সমাপনী মোট দায়ের পরিমাণ চাইছে, সমাপনী মোট দায়ের পরিমাণ চাইছে, এগুলো দেওয়া আছে। সমাপনী মোট দায়ের পরিমাণ চাইছে এখানে। মোট দায়ের পরিমাণ কিভাবে বের করবো? নগদ, অবশ্যই এটা সম্পদ। আচ্ছা, আমরা এগুলো আলাদা আলাদা করে বের করি, ঠিক আছে? আগে এগুলো আলাদা আলাদা, এটা সূত্র আমাদের। এটা সূত্র যদি আমি এবার সূত্র হিসেবে আনি, এটা সূত্র কি, মোট দায়ের পরিমাণ কিভাবে বের করবো? তো এটা মাইনাস হবে, এটা কাটানো, তাহলে কি হবে? সমাপনী 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 মোট দায়। সমাপনী মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। সমাপনী মোট দায়ের মধ্যে আছে কি কি বলতো? নগদ, সমাপনী মোট সম্পদ, মজুত পণ্য সমাপনী মোট সম্পদ, তারপরে দেনাদার সমাপনী সম্পদ, আয়গত সম্পদ, পাওনাদার কি? দায়। পাওনাদার কি? দায়। তো পাওনাদার কত? 45,000 টাকা। কত? 45,000 টাকা যোগ, তারপরে ব্যাংক ঋণ, ইয়েস, এটাও দায়। সবাই এখানে কি 50,000 টাকা হবে। তারপরে বছরের মাঝামাঝি অতিরিক্ত আনয়ন করছে 60,000 টাকা, নো, এটা হবে না। তবে ব্যবসা হতে মালিক নগদ উত্তোলন করছে 35,000 টাকা, এটা হবে না। তাহলে এই দুইটা হবে কি? আচ্ছা, তাইলে 95,000 টাকা সর্বনিম্ন মোট দায়ের পরিমাণ 95,000 টাকা। আচ্ছা আচ্ছা, এবার এই যে আমাদের পাইলাম, এটা কি? ধরো এটা খ চাইছে, এবার গ চাইছে হলো আমাদের, গ চাইছে কি? যদি গ চাই, যদি লাভের পরিমাণ নির্ণয় করা, বা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা, বা মুনাফার পরিমাণ নির্ণয় করা, বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা, তাহলে আমরা কিভাবে করবো?
আচ্ছা, কি পরিমাণ নির্ণয় করবো, কিভাবে নির্ণয় করবো বলতো? এটা মুছে নিই। এগুলো মনে রাখতে হবে যে 95,000 টাকা যদি মোট দায়ের পরিমাণটা, হ্যাঁ, তো এগুলো মুছে দিই। আগে সমাপনী মোট সম্পদ, সরি সমাপনী মোট সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। সমাপনী মোট সম্পদের মধ্যে কি কি আসলে বলো? 80,000 টাকা, প্রথমে 80,000 টাকা, তারপর আসলে মজুত পণ্য 34,000 টাকা, 34,000, তারপর দেখা যাক 96,000, 96,000, তারপর আগের পত্র ছিল 40,000, কত কত 40,000, 40,000, তারপরে আর নাই, আর আর এগুলো কি হবে? এগুলো থেকে বাদ হবে কত? 95,000। আমি বলতে পারবো যে 95,000টা বাদ হবে কেন? 95,000 হলো কি, একটু আগে বের করছি সমাপনী মোট বা সমাপনী মোট দায়, তো 80, এগুলো যোগ করতে হবে, 8, অর্থাৎ 3 হলে 11, 11, 11 মানে 1,14,000, 14, 2,20,000, 2,20,000, 2,40,000, 2,40,000 প্রথম দুই বাদ দিলে 2,40,000, তাহলে লিখি আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে অল্প অল্প করে। তো 2,40,000 বিয়োগ 95,000, তাহলে এইটা বাদ দাও, তাহলে লিখে নিই 2,40,000 থেকে 95,000, তাহলে এখানে থাকি কত? 5, তারপরে 1 না 10, 10, 14, 4, তারপরে 1, থেকে 1,45,000, কত হতে হবে? 1,45,000 মানে সমাপনী মূলধনের পরিমাণ 1,45,000 টাকা। তাহলে এখন আমরা যদি বলি, এটা এই পর্যন্ত, আরেকটু দেওয়া আছে, আরেকটু হলো দেখো, তারপরে দেখো কি আমার লাভ ক্ষতি হিসাব, না লাভ ক্ষতি সূত্র লিখবো, মুখস্থ করে ফেলতে হবে সূত্রগুলো, সূত্র এখান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, এখান থেকে একটা কোশ্চেন পাবা। সো 10 নাম্বার তোমার এখানে 5টা সৃজনশীল দেওয়া লাগবে, আর ওখান থেকে একটা, ওটার কথা চিন্তা করা লাগবে না, 5টা, সরি সব মিলিয়ে 5টা আর কি, 4টা সৃজনশীল মনে হয় এখান থেকে দেওয়া লাগবে। তোমাদের সিলেবাস সম্পর্কে আমার ধারণা নাই, তারপর এখান থেকে একটা প্রশ্ন আসবে, যদি এটা সিলেবাসে থাকে, অবশ্যই সিলেবাসে আছে, তাহলে লাভ ক্ষতি, লাভ ক্ষতি বা মূলধন বা যেটা বলো, হ্যাঁ, সবই এক। লাভ ক্ষতির সূত্র হলো প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধনের সাথে হলো উত্তোলন, উত্তোলন যোগ আর সমাপনী, সমাপনীর সাথে কি অতিরিক্ত মূলধন। আচ্ছা, তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে কি যোগ? উত্তোলন যোগ। প্রারম্ভিক মূলধন আমরা পেয়েছিলাম কত জানো? 1,05,000 টাকা, প্রথমে কোশ্চেন দিয়েছিলাম, তাহলে 1,05,000 টাকা লিখবো, 1,05,000 টাকা বিয়োগ যোগ হইল উত্তোলন, উত্তোলন কত আছে? উত্তোলন আছে হলো 35, কত? 35,000 টাকা বিয়োগ সমাপনী হলো আমাদের 95, সরি 1,45,000 বিয়োগ অতিরিক্ত মূলধন কত? 60,000 টাকা। মালিক যদি একটা নির্দিষ্ট বছরের মধ্যে, বা ধরো অনেক সময় অর্ধবার্ষিক হয়, একটা কোম্পানি অর্ধবার্ষিকে তাদের ব্যালেন্স গুলো ক্লোজ করে, বা এটা কি বলে, জাবেদাটাকে কি বলে বলো তো? জাবেদাটা জাবেদা হয়, জাবেদা নয়, ক্লোজিং জাবেদ, মানে ক্লোজিং জার্নাল, ক্লোজ
ক্লোজিং জার্নাল বলে এটাকে, বাংলাটা বলতে পারতেছি না। ক্লোজিং জার্নাল, ক্লোজিং জার্নাল যখন করে, ঠিক আছে, এটা অর্থবার্ষিকী করতে পারে, আবার এটা পুরো 1 বছরও করতে পারে, ঠিক আছে। তখন তখন যেটা তখন এই সময়কালের মধ্যে যদি কোনো কোম্পানির মালিক যদি ব্যবসায় আনয়ন করে, মূলধন আনয়ন করে, তাহলে সেটা বলা হয় অতিরিক্ত মূলধন। তো অতিরিক্ত মূলধন তো ৬০,০০০ টাকা লেখাই আছে যে মাঝামাঝিতে ৬০,০০০ টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে যদি এখন এই অঙ্কটা করি, ১,০৫,০০০ থেকে ১,০৫,০০০ আর ৩৫ যোগ করলে কত? ৫ আর ৫ কত? ১০, ১০ ৪০, ১,৪০,০০০। ১,৪০,০০০ থেকে অবশ্যই ইয়ে হবে। আচ্ছা, দেখি ১,৪০,০০০ থেকে ১,৪০,০০০ থেকে আছে ৪৫, এখন ৬০,০০০, ঠিক না? ৬০,০০০, তাহলে ১,৪৫,০০০, ৪,৬০০ আর ২,০৫,০০০, ২,০৫,০০০। অঙ্কের কথা বলতে পারছি আমরা। যোগ বিয়োগে এতগুলো হয়েছে। দেখি, প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা বের করছিলাম প্রথমে ১,০৫,০০০, সমাপনী দায়ের পরিমাণ ৯৫,০০০, আর সমাপনী দায় মোট দায়, মোট দায়ের পরিমাণ ৯৫,০০০, সমাপনী মজুদ সমাপনী সম্পদের পরিমাণ ৮০। আগে কত আছে এখানে, যোগ বিয়োগ করতে হবে।